আচ্ছা, কয়লা হয়ে গেছে, তারপর শোনো আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে খনিজ তেল। এইটা হচ্ছে এখন বিশ্বের বাজারে সবচেয়ে হট টপিক। এই খনিজ তেলের জন্য কিন্তু ট্রাম্প হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তুলে নিয়ে গেছে, জানো কি? এই খনিজ তেলের জন্য ভারতের উপর ট্যারিফ লাগিয়েছে ট্রাম্প। ট্যারিফ পে ট্যারিফ সেই বলছিল, মানে হচ্ছে ভারতের বাণিজ্যিক চুক্তিতে অনেক বেশি করে ভারতের উপর ট্যাক্স চাপিয়ে দেয় খনিজ তেলের জন্য। কারণ ট্যারিফ 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 মানে ট্যাক্স, বহিঃ চাপানো হয় সেটা। তাহলে শোনো, মনে করা হচ্ছে ট্যারিফ মানে কি, একটু ছোট করে আইডিয়া দিই ক্লিয়ার করে। মনে করো হচ্ছে তুমি একটা ইংল্যান্ডের একটা কোম্পানি, তুমি ভারতে এসে বাণিজ্য করবে। তোমাদের ওখান থেকে কিছু জিনিস আমরা আমদানি করি, আবার আমাদের এখানে কিছু জিনিস তোমাদের ওখানে রপ্তানি করা হয়, এরকম নিয়ম তো, সব দেশে মালপত্র বিক্রি হয় তো। এই হার্লে ডেভিডসন যে বাইক, এগুলো বিদেশ থেকে আসে, তো আমাদের এখান থেকে অনেক কিছু আর বাইরে যাচ্ছে, তোমরা পড়ছো মানে বুঝতে পারছো। তো আমেরিকা বলছে যে আমাদের এখানকার লোকজন যা ওখানে বিক্রি করতে যাবে তার উপর ট্যাক্স চাপিয়েছে, প্রায় 50% উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছে এক্সট্রা করে। কেন? কারণ হচ্ছে ভারত হচ্ছে রাশিয়ার থেকে তেল কেনে। রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা যুদ্ধ আছে, যুদ্ধ মানে ঠান্ডা লড়াই বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুরোপুরি পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন, রাশিয়া চীন যেদিকে ছিল, আর এদিকে আমেরিকা ইংল্যান্ড ফরাসিরা ছিল। মানে যুদ্ধ হয় না, অথচ এই দুজনের মধ্যে কে কত দলের লোক বাড়াতে পারে। আমেরিকা বিভিন্ন ন্যাটো, এই ধরনের বিভিন্ন সংস্থা করে অন্য অন্য দেশের সঙ্গে চুক্তি হয়, মানে তোরা আমার দলে, এরকম সেই ক্লাসে হয় না, মনে করো দুটো দলে ভাগ হলে তুই আমার দলে, তুই আমার দলে, দুটো দলে ভাগ হয়ে থাকে না, এরকম ভাগ হয়ে গেছে। যার পর তাহলে একটা দিকে কারা ছিল, পুঁজিপাতি যারা, মানে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশগুলো হয়েছে। আর একদিকে রাশিয়া, সোভিয়েত রাশিয়া বলেছে, ইউএসএসআর। সেটা বিশাল বড় ঘটনা, এখন আমি ওই দিকে বিস্তারিত যাচ্ছি না। এই দুটো ভাগে প্রধানত ভাগ হয়ে গেছে। তো যাওয়ার পরে সেই জন্য রাশিয়ার সঙ্গে যারা বন্ধু করে, আমেরিকা তাদের উপর রেগে যায়। ভারতের ওই রকম, ভারত যখন স্বাধীন হলো, ভারতের বলেছিল যে তুমি যে কোনো একটা দলে যোগ দাও। রাশিয়ারা মনে করে আমাদের দিকে আসবে ভারত, আমেরিকারা মনে করবে আমাদের দিকে আসবে ভারত। কিন্তু ভারত কোনো দিকে যায়নি। আমাদের তখন প্রধানমন্ত্রী ঠিক করেছে আমি মাঝখানে থাকবো, মিডিল পয়েন্টে থাকবো। ওদের সঙ্গেও ভালো সম্পর্ক, এর সঙ্গেও ভালো সম্পর্ক, আমরা কোনো দিকে যাব না। তো জওয়াহরলাল নেহরু সেই যে তৃতীয় ফ্রন্ট, একটা জোট নিরপেক্ষ নীতি, সেই জন্য বিশ্বের অনেকগুলো দেশ, কঙ্গো থেকে শুরু করে আরো প্রচুর প্রচুর দেশ আমাদের সাপোর্ট করেছে। বলছে না, এই মিড পয়েন্টে তাহলে থাকা আমাদের ভালো, বলে সবাই মিলে আমরা মাঝখানে রয়েছি। মানে ওদের দুজনের ঝগড়া, তাদের দুজনের মাঝখানে একজনের তো থাকতে হবে, সে ওই এদের কথা ওদের কথা নিয়ে মিডিল পয়েন্টে আসবে। মানে সম্মিলিত জাতিপুঞ্জ যেটা রয়েছে, ইউনাইটেড নেশন, তার একটা বার্তাবাহক দূত হিসেবে ভারত কাজ করেছে। অনেক বড় ইতিহাস, আমি ছোট করে শুধু বললাম। এই ভারত যেহেতু রাশিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক, রাশিয়া আমাদের বিভিন্ন সময় খুব হেল্প করেছে, বলা যায় আমেরিকার থেকে বেশি হেল্প করেছে। বরং স্বাধীনতা যখন নতুন হলো, তখন পাকিস্তান দ্বারা সরাসরি গিয়ে আমেরিকার পা চাটা শুরু করতেছে। এখনো পর্যন্ত তোমরা যদি দেখো, কিছুদিন আগে শাহবাজ শরীফ, এখন যে তোমার হচ্ছে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, ও গিয়ে সে ট্রাম্পের বিশাল ভালো ভালো কথা বলছে। বলছে তুমি এত বড় নেতা, তোমার মতো একটা দেশের এরম পৃথিবীর একটা নেতা প্রয়োজন তোমার এখন। ট্রাম্পের খুব চাটছে। কারণ পাকিস্তানের এখন যে অবস্থা, কারণ পাকিস্তানের হচ্ছে তোমার পুরো ভিখারি হয়ে গেছে, ওরা এত দেনা হয়ে গেছে ওদের আন্তর্জাতিক বাজারে, ওরা যে কোনো প্রকার উঠে দাঁড়াতে হবে। তো ওই জন্য সব দেশে গিয়ে তাদের নেতামন্ত্রীদের মানে একটু তেল মারছে খুব, তুমি খুব ভালো, তুমি বড়, এই করে সবার কাছে টাকা পয়সা নিয়ে আসছে, এনে ওদের দেশটা এখন দাঁড় করাতে হবে। ওই জন্য ট্রাম্পের অত ভালো ভালো বলছে। ওরা সেই সেই স্বাধীনতা থেকে ওরকম আমেরিকার দিকে পুরো ঝুঁকে পড়েছে। বরং আমাদের পরবর্তী যে যুদ্ধগুলো হয়েছে, সেই সময় ভারতের খুব সাপোর্ট করেছে রাশিয়া, বিভিন্ন ভাবে মহাকাশ গবেষণা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাশিয়া খুব সাহায্য করেছে ভারতের। তো ভারত যেহেতু রাশিয়া থেকে তেল কেনে, আর তোমরা একটা ঘটনার জন্য ইউক্রেনের যুদ্ধ শুনেছো, ইউক্রেনের রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, ওইখানে তাহলে আমেরিকা বলছে তোমরা ভারতের থেকে তেল কিনছো, ভারত এই রাশিয়ার থেকে তেল কিনছো, রাশিয়া টাকা পাচ্ছে, সেই টাকাগুলো যুদ্ধে লাগাচ্ছে, তাহলে তোমাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখবো না। ওই জন্য আমাদের উপর ট্যাক্স চাপিয়ে দিয়েছে খুব বেশি করে। আর ইদানিং খুব এই 2-4 দিনের মধ্যে ট্রাম্প আবার ঘোষণা করছে, ভারতের প্রধানমন্ত্রীকে বলছে যে তুমি তাহলে ভেনেজুয়েলার থেকে তেল কেনো আর আমাদের থেকে তেল কেনো, রাশিয়ার থেকে তুমি তেল কিনো না, তাহলে তোমার ট্যাক্স কমিয়ে দেবো, বলে ফের ট্যাক্স কমিয়ে দেবো। অনেকগুলো এগুলো ক্রিটিক্যাল বিষয়, আমি এগুলো যাচ্ছি না। তাহলে এই খনিজ তেলটা হচ্ছে ওই জিনিস। খনিজ তেলটা এত বেশি দামি জিনিস, আরবের লোকজনরা অত বড় লোক কেন? কারণ ওখানে মাটির তলায় খনিজ তেলের ভান্ডার রয়েছে। আমাদের এখানে কল্প দিলে যেরকম জল বেরোয়, ওদের ওখানে কি বেরোয়, খনিজ তেল বেরোয়, টাকা শুধু টাকা। ওই জন্য খনিজ তেলকে কি বলা হয়, তরল সোনা বলা হয়। কি বলা হয়? তরল সোনা। আরবের কেউ গরিব লোক নেই বলা যায়, যার জমি আছে সব বড় লোক। ভেবে দেখো তোমরা ভালো করে, তেল তো খনিজ তেল, তো খনিজ তেল ছাড়া কিছু চলে? পেট্রোল ডিজেল কেরোসিন ছাড়া চলছে পৃথিবী? তুমি ভেবে দেখো, গাড়ি ঘোড়া সব। এবার আমরা আস্তে আস্তে যদি অন্য দিকে এগোচ্ছি, পুরো বিশ্ব চাইছে যে ইলেকট্রিক কিছু তৈরি করতে, সোলার ব্যবহার করতে, কারণ খনিজ তেল তো শেষ হয়ে যাবে। খনিজ তেলটা কি জিনিস, দীর্ঘদিন যাবত আমার হচ্ছে জীবদেহ যদি মাটির তলায় চাপা পড়ে যায়, সেগুলো শক্ত অংশগুলো জমাট বেঁধে কয়লা হচ্ছে, আর তার তরল অংশগুলো কি হচ্ছে, এক জায়গা থেকে থেকে সেটা খনিজ তেল তৈরি, প্রথম মিক্সড হয়ে থাকে।
বুঝতে পারছো? তারপর সেগুলো তুলে নিয়ে এসে শোধন করা হয়। কি করা হয়? শোধন আলাদা আলাদা করা, আলাদা করলে একটা ডিজেল হবে, একটা পেট্রোল হবে, একটা কেরোসিন হবে। আর তার যেগুলো ছাঁট পড়ে যাবে সেগুলো নিয়ে অনেক কিছু তৈরি, গ্রিস তৈরি হয়, ভেসলিন তৈরি হয়, প্লাস্টিক তৈরি হয়, ওগুলোই ওর থেকে সব তৈরি হয়। ক্লিয়ার হলো কি বললাম? বিভিন্ন ওষুধের জিনিসপত্র তৈরি হয়। তাহলে আমেরিকা প্রধানত কি চাইছে ভালো করে তোমরা ভেবে দেখো। খনিজ তেলের ইতিহাসটা যদি আমরা, এগুলো আমাদের পড়ার বিষয় না, তবু তোমরা গল্প না জানলে ভালো লাগবে না, ইন্টারেস্ট লাগবে না। আমাদের ইরাক বলো, আরবের দেশগুলো সব হচ্ছে খনিজ তেলের বিশাল ভান্ডার। আমেরিকা ওইগুলো নিতে চাইছে। ও বিভিন্ন দেশ থেকে খনিজ তেল কিনে কিনে ওদের ওখানে বড় বড় ট্যাঙ্কার তৈরি করেছে মাটির তলায় ধাতু দিয়ে, আমাদের স্টোর করে রাখছে। মানে খনিজ তেল হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ, একটা সময়ের পরে শেষ হয়ে যাবে, তখন তো পাওয়া যাবে না। ও কি করছে, এখন থেকে স্টোর করে করে রেখে দিচ্ছে, পরবর্তীকালে হচ্ছে কি করবে, সেইগুলো বিক্রি করবে। আবারও যেটা চাইছে যে খনিজ তেলের ভান্ডারের উপরে ওর কর্তৃত্ব থাকুক। মনে করো আমরা খনিজ তেল কিনবো, সাপোজ আমি বলছি আমরা ধরো ভেনেজুয়েলার থেকে খনিজ তেল কিনবো, তাহলে আমরা ডাইরেক্ট ভেনেজুয়েলার লোকের সঙ্গে যোগাযোগ করব, করে কিনবো। আমেরিকা ওই মিড পয়েন্টে আসতে চাইছে, তুমি আমার থেকে কেনো, ও ভেনেজুয়েলার থেকে কিনবে, তুমি আমার থেকে কেনো। মানে মনে করো আমাদের এই ডাক্তার আমলে যে সবজি দোকানদার, এ যদি ডাইরেক্ট চাষিদের থেকে মাল কেনে, ধরো একটা চাষি একটা ফুলকপির দাম পাচ্ছে 5 টাকা, তাহলে চাষিদের থেকে 5 টাকা কিনলো, তোমার কাছে 7 টাকা 10 টাকা তো বেচতে পারবে। কিন্তু এরা কি তাই করছে? কি বেশিরভাগ কি করছে, এরা হাট থেকে কিনছে। হাট থেকে কেনা মানে কি, চাষি প্রথম কপিটা নিয়ে হাটে যাচ্ছে, হাটে একটা মিডিল পয়েন্ট, এটা মিডিল ম্যান আছে, সে কপিগুলো কিনে নিচ্ছে, নিয়ে রেখে দিচ্ছে, তার কাছ থেকে আবার ব্যাপারীরা কিনে আনছে, তার কাছ থেকে খুচরো খরিদ্দার আমরা কিনছি। আমেরিকা ওই মিডিল ম্যান হতে চাইছে। সবচেয়ে বেশি যে কোনো ব্যবসায় লাভবান কারা হয় বলো তো? মিডিল ম্যানরা, যারা পাইকারি ব্যবসা করে তাদের লাভ বেশি। ভেবে দেখো, কোন খুচরো দোকানদার কি বিশাল বড় লোক আছে? তুমি ভালো করে ভেবে দেখো, যে কোনো ব্যবসায় খুচরো দোকানদার বড় লোক আছে? অ্যাকচুয়ালি বড় লোক কারা? যারা মাঝখানে পাইকারি ব্যবসা করে। যে কোনো ব্যবসা তুমি ভেবে দেখো, চালের গোলা যাদের পাইকারি ব্যবসা তারা বড় লোক। মনে করো এই মাংসের কারবারে তুমি ভেবে দেখো, যে মাঝখানে কাটছে মাংসগুলো কেটে কেটে বিক্রি। মনে করো গরু, একজন একটা চাষির থেকে তো গরু কিনছো, চাষি বলতে এখানে মিন্স হলো যার বাড়িতে পোষা আছে, সে তো চাষি, তার কাছ থেকে কিনছো। কিনে যে মাঝখানে যে কাটছে সে বড় লোক, না যে পাড়ায় বসে মাংস বিক্রি করে সে বড় লোক? মাঝখানে যাচ্ছে। ভালো করে ভেবে দেখো, আমেরিকা ওই জায়গাটা দিতে চাইছে। মধ্যপ্রাচ্যের যত দেশ আছে সব ওরা ওখান থেকে তেলগুলো কিনবে, কিনে ওরা ফের অন্যজনের কাছে বিক্রি করবে। একটা সময় পরে পৃথিবীতে এমন দেখা যাবে ওই আরবের লোকরা আবার আমেরিকার থেকে তেল কিনতে হবে। ও তো এখন থেকে কিনে কিনে নিচ্ছে, ওদের ফুসলিয়ে ফাঁসলিয়ে ঝগড়া করে মারপিট করে যে কোনো প্রকারের তেলগুলো আদায় করে ওর কাছে রেখে দেবে। পরবর্তীকালে ওদের তো একসময় শেষ হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে গচ্ছিত সম্পদ, একদিন পরে শেষ হয়ে যাবে। ক্ষয়িষ্ণু অক্ষয়িষ্ণু পড়েছিলাম না আমরা, সেখানে খনিজ তেল হচ্ছে এক ধরনের শেষ হয়ে যাবে একটা সময়ের পরে, তখন কিনা ওরা ওই তেলগুলো আবার বিক্রি করা শুরু করবে। মানে খনিজ তেলের যে এত বাজার মূল্য, খনিজ তেল যে এত টাকা পয়সার অধীন হওয়া যায়, মানে খনিজ তেল যে এত সম্পদের একটা ইয়ে, ওই জন্য খনিজ তেলকে আমরা কি বলছি? তরল সোনা বলছি। এটা অনেক সময় হচ্ছে শর্ট প্রশ্ন হিসেবে পড়ে যে তরল সোনা কাকে বলা হয়। তাহলে আমরা কি বলবো? খনিজ তেলকে তরল সোনা বলা হয়। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা শোনো, তারপর খনিজ তেল সম্পর্কে আমরা একটুখানি জানি। তাহলে বলা হচ্ছে খনিজ তেলের ইংরেজি শব্দের নাম হচ্ছে পেট্রোলিয়াম। ঠিক আছে? এটা ইংরেজি ল্যাটিন শব্দ পেট্রা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শিলা, আর ওলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল, অয়েল, সেই ওলিয়াম শব্দের তেল, মানে শিলা থেকে যে তেল পাওয়া যায়। মানে শিলা গর্ভস্থ আমার যখন জীবদেহ পচে গিয়ে তার তরল অংশগুলো সঞ্চিত হয়, এইটাতে তাহলে কি বললাম, আমার শিলাস্থিত যে তেল সেটাকে আমরা কি বলছি? খনিজ তেল। তাহলে ভালো করে শুনে নাও, আমার হচ্ছে জীবদেহ অনেকদিন যাবত যদি চাপা পড়ে যায়, ভূগর্ভে যদি চলে যায়, প্রেসারে এবং উষ্ণতা যেহেতু রয়েছে, গলে গিয়ে যা তরল অংশগুলো একটা শিলার ভাঁজে ভাঁজে বা শিলার ভুকরে যখন সঞ্চিত হবে, তখন সেটা যাবে খনিজ তেল। যেমন আমার ভূগর্ভস্থ যে জল, সেটা কিভাবে সঞ্চিত হয় জানো তো? বিভিন্ন কারণে আমাদের যেমন পৃথিবীর 3 ভাগ জল ছিল, 1 ভাগ স্থল ছিল, সেগুলো আলাদা হয়েছে, হওয়ার পরে শিলার ভাঁজে ভাঁজে জলটা সঞ্চিত হয়ে আছে। তো মনে করো আমাদের এখানে যে কল টিপছি জল, তোমরা কি মনে করো পুরো পৃথিবীর তলাটা লেভেল এরম পুরো জল আছে? না, কিছুটা অংশ জুড়ে জুড়ে জল আছে, কিছুটা অংশ অংশ জল আছে। সেই জলটা একসময় শেষ হয়ে যাবে, এটাকে ভৌম জল বলা হয়। ভৌম জল টিপতে 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 আসে কয়েকশো বছর পর পুরো পৃথিবীর তলার যাবে, মাটির তলার যা পানি আছে সব শেষ হয়ে যাবে। আর নতুন করে জল যেতে পারছে না, কারণ আমরা এত সিমেন্ট করে ফেলছি সব জায়গাগুলো, বৃষ্টির জল পড়ে যেতে পারছে না, তো বৃষ্টির জল দূষিত হয়ে যাচ্ছে, তাছাড়াও নিচে যেতে পারছে না ওই জন্য। তাহলে যা সঞ্চিত হওয়ার ভৌম জল সঞ্চিত। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, তুমি ধরো এইখানে কল পুঁতলে, তোমার যে লেয়ারে যে জল পাবে একটু দূরে গেলে সেই লেয়ার আলাদা হয়ে যাবে। সব যারা কলের মিস্ত্রি তাই জিজ্ঞেস করে তুমি দেখবে কেন হয়, কারণ এইখানে একটা লেভেলে জলটা সঞ্চিত হয়ে আছে, পরের শিলাটায় আর একটা লেভেলে জল সঞ্চিত আছে, এরকম সব ভাগ ভাগ হয়েছে। ওই একইভাবে খনিজ তেল ওইভাবে সঞ্চিত হয়ে রয়েছে। ঠিক আছে? ক্লিয়ার হলো সবার? আচ্ছা, তারপর কি বলা হয়েছে? বলছে খনিজ তেলের হচ্ছে রং, ঘনত্ব আর রাসায়নিক গঠনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে প্যারাফিন যুক্ত, একটা অ্যাসফাল্ট যুক্ত তেল, একটা মিশ্র তেল। প্যারাফিন যুক্ত তেল কি, এতে মোম সমৃদ্ধ থাকে, মিথন জাতীয় হাইড্রোকার্বন থাকে, এটা হচ্ছে সবুজ রঙের হয়, হাইড্রোজেন বেশি, কার্বন কম থাকে। এটা হচ্ছে বাণিজ্যিকভাবে সবচেয়ে মূল্যবান তেল এটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপর হচ্ছে অ্যাসফাল্ট যুক্ত তেল, পিচ বা আলকাতরার মতো আঠালো, ভারী, গাঢ় ন্যাপথিন যুক্ত হাইড্রোকার্বন, কার্বন বেশি হয়, হাইড্রোজেন কম, কালের রং, এটা হচ্ছে বাণিজ্যিক গুরুত্ব কম আছে এর। মিশ্র তেলটা কি, ওই দু রকমের তেল যখন মিশিয়ে যাবে তখন সেটা হয়ে যাবে মিশ্র তেল। আচ্ছা, পৃথিবীর মধ্যে পেট্রোলিয়াম উত্তোলনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, সঞ্চয় ভেনেজুয়েলা প্রথম, রপ্তানিতে সৌদি আরব প্রথম। সৌদি আরবের লোকজন তো সব তেল বেচে দিচ্ছে, সৌদি আরব তো বড় লোক, শেখেদের অত সব বাঘ পুষছে, সিংহ পুষছে, কোথায় ঈগল পুষছে, কোথেকে টাকাগুলো আসছে? সব তেল থেকে আসছে। সবচেয়ে বেশি রপ্তানি করে সৌদি আরব, উত্তোলন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এইখানে একটা মজার বিষয় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু ওদের টেরিটরি থেকে উত্তোলন করে না, অন্যান্য বিভিন্ন দেশ থেকেও খনিজ তেল উত্তোলন করে ওরা, বিভিন্ন খনি ওরা কিনে রেখেছে। আর হচ্ছে কি, সঞ্চয় সবচেয়ে বেশি কোথায় রয়েছে? ভেনেজুয়েলা। ওই জন্য করে ভেনেজুয়েলার প্রতি অত নজর মার্কিন যুক্তরাষ্ট্র। মনে করো তোমাদের পাড়ায় একটা মেয়ে রয়েছে, যার হচ্ছে কি হচ্ছে, বাড়িতে ধরো অনেক সোনা দানা, তোমরা জানো আলমারি ভর্তি সোনা দানা, একটা মেয়েরা সবে 7-8-এ পড়ে, তা আমাদের এখানে যা ছেলেপুলে আছে সবাই মিলে ওই মেয়েটার মধ্যে লাগে। কেন? ওর যে পাবে ওই সব গচ্ছিত সোনা দানা সব হবে, একটা আলমারি ঠাসা সোনা দানা ওর পেয়ে যাবে একদম, মানে মানে আমি কি বলবো, লাল হয়ে যাবে একদম। তাহলে ভেবে দেখ, ব্যাপারটা ওই রকম। ভেনেজুয়েলা হচ্ছে খনিজ তেল সঞ্চয় প্রথম একটা দেশ, ওর পেলে মানে একদম সে পৃথিবীর সেরা বড় লোক। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এবার কি বলছে, এই খনিজ তেল উত্তোলন করার ক্ষেত্রে খনিজ তেলকে তরল সোনা বলা হয়, আগে বলে দিয়েছি। আর হচ্ছে যেহেতু এর রং কালো এবং তামাটে ধরনের হয় বলে কালো সোনাও বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি কালো সোনা বলা হয় কয়লাকে, এই কালো হিরে বলা হয় কয়লাকে, আর একে তরল সোনা বা কালো সোনা বলা হয়ে থাকে। ঠিক আছে, খনিজ তেল কি কি কাজে লাগে আমাদের? বিভিন্ন পরিবহনের ক্ষেত্রে কাজে লাগে, গাড়ি ঘোড়া চালাচ্ছি সব তেল দিয়ে চালাচ্ছি, তাই না? পেট্রোল, ডিজেল দিয়ে, কেরোসিন দিয়ে চালাচ্ছি। জ্বালানি রূপে ব্যবহার হয় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়, বিদ্যুতে যদিও খনিজ তেলটা কম ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে খনিজ তেল লাগে, বিভিন্ন যন্ত্রপাতিতে তেল মাখিয়ে রাখতে হয়। আচ্ছা, এছাড়া কি হয়, অনেক সময় রান্না বান্না করার ক্ষেত্রে, লাগে তো, স্টোভের ক্ষেত্রে, গ্যাস। আচ্ছা, গ্যাসটা কি জিনিস বলে দিই শোনো। আমাদের যে গ্যাসটা, এই খনিজ তেলটা যেখানে সঞ্চিত আছে শিলার ফাঁকে ফাঁকে, সেইখানে এক ধরনের গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এলপিজি, যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম মানে খনিজ তেলে ওই গ্যাসটা তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো কি বললাম? তাই রান্নার গ্যাসটাও আমরা কোত্থেকে পাচ্ছি? খনিজ তেল থেকে পাচ্ছি। আচ্ছা, এছাড়া কি রয়েছে, এই পেট্রোরসায়ন একটা শিল্প আছে, পেট্রোলিয়াম শিল্প আছে, সেখানে ন্যাপথা, ইথিলিন, বেনজিন প্রভৃতি জিনিস আমরা পেয়ে থাকি। আচ্ছা, তারপরে কি রয়েছে, এই পেট্রো রসায়ন যে শিল্প, এটাকে আধুনিক শিল্প দানব বলা হয়। কেন শিল্প দানব বলা হয় একটুখানি বলে দিই তোমাদের। মনে করা হচ্ছে এই খনিজ তেলের যে উপজাত দ্রব্যগুলো বিভিন্ন তৈরি হচ্ছে, প্লাস্টিক, পলিথিন, আরো অন্যান্য জিনিসগুলো, সেগুলো অন্যান্য শিল্পকে গ্রাস করে নিচ্ছে, এগুলোকে দানব। তাহলে আধুনিক শিল্প দানব বলা হচ্ছে। ক্লিয়ার হলো সবাই? মনে করো আগে কি ব্যবহার হতো, চটের ব্যাগ ব্যবহার হতো, বাজার করতে গেলে তোমার চটের ব্যাগে বাজার হাট করা হতো। এখন সব নাইলনের ব্যাগ না? নাইলনটা কোথা থেকে তৈরি হয়? ওই খনিজ তেলের উপজাত দ্রব্য থেকে। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস্টিক, পলিথিন, ঠোঁয়া ব্যবহার করতে পারতাম আমরা, কাগজের ঠোঁয়ায় সব জিনিসপত্র কেনাকাটা করতে পারতাম। কিন্তু প্লাস্টিক, পলিথিন এত আবিষ্কার হয়েছে, তাই জন্য ওই ঠোঁয়ার ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তার বিভিন্ন ব্যবসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কার জন্য? এই খনিজ তেলের জন্য, মানে খনিজ যে আমাদের পেট্রো রসায়ন যে শিল্পের জন্য। ওই জন্য শিল্পকে কি বলা হচ্ছে? আধুনিক শিল্প দানব বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? খনিজ তেল উত্তোলন সম্পর্কে আমরা একটুখানি জেনে নেব। ভারতে খনিজ তেল উত্তোলন হচ্ছে প্রধানত হয় এশিয়ার 7ম খনিজ তেল উৎপাদন দেশ আমরা। আর বিশ্বের মধ্যে আমাদের হচ্ছে 22তম স্থান রয়েছে। আমাদের যে একটা সংস্থা রয়েছে আছে ওএনজিসি। আচ্ছা বলি শোনো, ওএনজিসির পুরো কথা কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের আন্ডারে কিন্তু সব জায়গায় খোঁড়া হয়। এই বেশ কিছুদিন আগে আমাদের এইখানকার বাদাগুলোতে, ওই তোমার হচ্ছে ওদিকের বাদাগুলোতে, মানে মগরাটের ওই পারে যে উড়েলচাঁদপুর বা ওইদিকের বাদাগুলোতে মাঝে মাঝে বাদার মাঝখানে মাঝখানে খুলছিল পাইপ দিয়ে, তোমরা দেখেছো কিনা জানি না, হঠাৎ হঠাৎ খুলছিল। আমাদের ডাক্তানা মোড়ে ওই পারটাই খুলছিল। মানে পুরো ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ওই ওএনজিসি গিয়ে পাইপ পুঁতছে সব জায়গায়, পুঁতে চেক করছে যদি কোথাও খনিজ তেলের ভান্ডার পাওয়া যায়, বিভিন্ন লেয়ারে চেক করছে। হাসি নয়, অনেক জায়গায় পাওয়াও গেছে। ঠিক আছে, যার জমিতে পাওয়া যায় মানে সে তো বিশাল বড় লোক হয়ে গেল। সরকার সেটা অধিগ্রহণ করবে, যদিও তাকে অনেক টাকা পয়সা দেবে। হ্যাঁ, সরকার নেবে, প্রচুর টাকা পয়সা দেবে।
যাই হোক, তাহলে ওএনজিসির কথা পুরো বললাম। ওএনজিসি কি কাজ করে? ভারতের বিভিন্ন জায়গায় খনিজ সম্পদের হচ্ছে উত্তোলন করে, সরকারি সংস্থা এটা। ক্লিয়ার হলো? ওএনজিসির আগে একটা ফুটবল টিমও ছিল, এখন আর বন্ধ হয়ে গেছে সম্ভবত। তা হচ্ছে এখান থেকে ওএনজিসি কি করেছে, আমাদের ভারতবর্ষে সাগর সম্রাট নামে হচ্ছে একটা ভাসমান প্ল্যাটফর্ম করেছে। কি করেছে? সাগর সম্রাট নামে একটা ভাসমান প্ল্যাটফর্ম, সেখান থেকে কি করে প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলন করে। এটা কোথায় রয়েছে? আরব সাগরে। আরব সাগরে রয়েছে সাগর সম্রাট। এটা ভারতের একটা অন্যতম খনিজ তেল উত্তোলন খনি বলবো আমরা, খনিজ তেলের খনি বলবো। আর বোম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম খনি। আর পৃথিবীর মধ্যে ঘাওয়ার হচ্ছে সৌদি আরবে, সেটা হচ্ছে বৃহত্তম খনি। ভারতের বৃহত্তম খনিজ তেলের খনি কোনটা? বোম্বে হাই। ঠিক আছে? আর পৃথিবীর মধ্যে ঘাওয়ার এইগুলো রয়েছে, আর তেমন কিছু নেই। আচ্ছা, আর এবার ছোট ছোট অনেকগুলো প্রশ্ন রয়েছে। ভারতের প্রাচীনতম খনিজ তেলের খনি হচ্ছে ডিগবয়। ঠিক আছে? হ্যাঁ, অসমের ডিগবয়। ভারতের খনিজ তেলের ভান্ডার তেমন খুব বেশি পরিমাণে নেই। ঠিক আছে? আচ্ছা, ভারতের মধ্যে প্রথম উত্তোলন হয়েছিল কোথায়? ভুবনগিরিতে। এই কটা প্রশ্ন রয়েছে, আর তেমন কিছু নেই। তাহলে এইটা হলে আমাদের খনিজ তেলটা মোটামুটি শেষ হয়ে যাবে। এখান থেকে কটা প্রশ্ন দেবো, চটপট লিখে নাও। এখন পরের দিন হয়তো পড়া কি দেবো না। তাহলে খনিজ তেল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা যদি একটুখানি লিখে নাও। সেটা প্রথম প্রশ্ন লেখো যে প্রথম কে খনিজ তেল আবিষ্কার করেন? উত্তর হবে স্যামুয়েল এম কির। তাহলে খনিজ তেল প্রথম কে আবিষ্কার করেন? উত্তর হবে স্যামুয়েল এম কির। ঠিক আছে? প্রথম দিকে যিনি তেল আবিষ্কার করেছিলেন সেটার নাম ছিল কিন্তু সেনেকা তেল। ঠিক আছে? আচ্ছা, পরের যে প্রশ্ন রয়েছে সেটা লেখো, পৃথিবীতে খনিজ তেল সঞ্চয়ে কোন দেশ প্রথম? পৃথিবীতে খনিজ তেল সঞ্চয়ে কোন দেশ প্রথম? উত্তরটা লিখে নাও, ভেনেজুয়েলা। তারপরে প্রশ্ন লেখো, পৃথিবীতে খনিজ তেল উত্তোলনে কোন দেশ প্রথম? পৃথিবীতে খনিজ তেল উত্তোলনে কোন দেশ প্রথম? উত্তর হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন লেখো, পৃথিবীতে খনিজ তেল রপ্তানিতে কোন দেশ প্রথম? উত্তর হবে হচ্ছে সৌদি আরব। খনিজ তেল রপ্তানিতে সৌদি আরব প্রথম। আর আমদানিতে কোন দেশ প্রথম? আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে খনিজ তেল রপ্তানিতে প্রথম হচ্ছে সৌদি আরব, আর আমদানিতে হচ্ছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা খনিজ তেল সব সঞ্চয় করে রাখছে, আমি বলেছিলাম না তোমাদের প্রথমে? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন লিখবে, তরল সোনা বা কালো সোনা বলা হয় কাকে? উত্তর হবে হচ্ছে খনিজ তেলকে তরল সোনা বা কালো সোনা বলা হয়। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন লেখো, বিশ্বের মোট শক্তি সম্পদের কত শতাংশ তেল থেকে উৎপন্ন হয়? বিশ্বের মোট শক্তি সম্পদের কত শতাংশ তেল থেকে উৎপন্ন হয়? উত্তর কি হবে? উত্তর হবে 30%। 30% লিখে নাও। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? উত্তরটা হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প। আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প। আচ্ছা, পরের যে প্রশ্ন রয়েছে, এশিয়ার মধ্যে খনিজ তেল উত্তোলনে ভারতের স্থান কত? এশিয়ার মধ্যে খনিজ তেল উত্তোলনে ভারতের স্থান হচ্ছে সপ্তম। এশিয়ার মধ্যে খনিজ তেল উত্তোলনে ভারতের স্থান হলো সপ্তম। আর বিশ্বের মধ্যে ওটা হবে 23তম। পুরনো বইতে রয়েছে 22তম, আর বিশ্বের মধ্যে ওটা হয়ে যাবে 23তম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বইয়ে উল্লেখ আছে কিনা আমি জানি না। খনিজ তেল নিয়ন্ত্রক যে সংস্থা রয়েছে বিশ্বে, তার নাম হচ্ছে ওপেক। ওপেকের পুরো কথা কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। মানে যে সমস্ত দেশ পেট্রোলিয়াম এক্সপোর্ট করে তাদের নিয়ে একটা সংস্থা রয়েছে, যেটা হচ্ছে কি ওপেক। ঠিক আছে? এর সদর দপ্তর কিন্তু রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা। ঠিক আছে? আচ্ছা, ভারতবর্ষের যে সংস্থা রয়েছে যেটা পেট্রোলিয়াম দেখাশোনা করে বা পেট্রো রসায়ন শিল্প দেখাশোনা করে বা খনিজ তেল দেখাশোনা করে, তার নাম হচ্ছে ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। আর লিমিটেড তারপরে রয়েছে, যে এলটা যেহেতু উল্লেখ নেই তাহলে হচ্ছে। আচ্ছা, আর অয়েল বলে একটা জিনিস রয়েছে, ওআইএল, অয়েল ইন্ডিয়া লিমিটেড, সেটা শুধুমাত্র খনিজ তেল নিয়ে দেখাশোনা করে। এছাড়াও বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে, রিলায়েন্স রয়েছে, এসআর রয়েছে, কিয়ান রয়েছে, তারা সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একটা ভাসমান প্ল্যাটফর্ম রয়েছে ভারতবর্ষে, যেটা আরব সাগরের উপর অবস্থিত, তার নাম হচ্ছে সাগর সম্রাট। তাহলে সাগর সম্রাট কোথায় অবস্থিত? প্রশ্নটা লিখে নাও। উত্তর হবে হচ্ছে কি আরব সাগরে। সাগর সম্রাট কোথায় অবস্থিত? উত্তর হবে আরব সাগরে। ঠিক আছে? তারপরে প্রশ্ন লেখো,
ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? উত্তর হয়ে যাবে বোম্বে হাই। এইটা লিখতে হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু পজ করে করে লিখে নেবে। ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? উত্তর হবে হচ্ছে বোম্বে হাই। ঠিক আছে, হলো। আচ্ছা, ভারতের বৃহত্তম তৈল খনি হচ্ছে বোম্বে হাই। ভারতের প্রাচীনতম তৈল খনি কি? ওটা হচ্ছে ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈল খনি কি হবে? ডিগবয়। ঠিক আছে। আর ভারতের প্রথম তৈল খনি মানে প্রথম তৈল উৎপন্ন করা হয় কোথা থেকে? ভুবনগিরি থেকে। ভারতের প্রথম তেল উৎপন্ন করা হয় কোথা থেকে? ভুবনগিরি থেকে। ঠিক আছে, হলো। আচ্ছা, ভারত কিন্তু খনিজ তেল একদম কোথাও রপ্তানি করে না, এটা মনে রাখতে হবে। অন্যান্য সম্পদ রপ্তানি করলেও খনিজ তেল কিন্তু ভারতবর্ষে কোথাও রপ্তানি করা হয় না ভারতবর্ষ থেকে, হলো। আচ্ছা, ভারতের বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? জামনগরে রয়েছে। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? জামনগর। প্রশ্নটা লেখো, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে? উত্তর হবে কিন্তু জামনগর। ঠিক আছে, এই হলো। এইগুলো করলে মোটামুটি হয়ে যাবে দেখছি, আর যদি কিছু প্রশ্ন বাকি থেকে থাকে আমি বলে দিচ্ছি। ওপেকের সদর দপ্তর বলা হয়েছে, ওপেকের সদর দপ্তর রয়েছে আমাদের ভিয়েনাতে। আচ্ছা, খনিজ তেল কি ধরনের শক্তি সম্পদ? উত্তর হবে হচ্ছে চিরাচরিত শক্তি সম্পদ আর ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। ঠিক আছে। আচ্ছা, তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।